ক্ষমতার দিক থেকে আমরা ক্ষমতা দেখাতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, ইতিপূর্বে আমাদেরকে যারা এলাকা ছাড়া করতে চাইছে তারা দেশ ছাড়া হয়েছে। আরে ভাই, এরকম কাউকে হতে দিতে চাই না বলে চাই আপনারা হুমকি বন্ধ করেন। কারণ হুমকি দিবেন, আবার কয়েকদিন পর আপনারা এলাকা ছাড়া হতে বাধ্য হবেন। ইনশাআল্লাহ আমাদেরকে ভয় দেখায় লাভ আছে? আমরা ভয় পাই কারে? আল্লাহরে যে ভয় পায় হেরে কেউ ভয় দেখায় লাভ আছে? ভয় দেখায় লাভ নাই। ইনশাআল্লাহ আমাদেরকে শুনছি যে কেউ কেউ নাকি আমাদেরকে ভয় দেখায়। ইসলামী আন্দোলনের যারা মানুষ, আল্লাহকে যারা ভয় করেন, তারা একটা কথা মনে রাখবেন এবং অন্য ভাইদেরকে এটা বুঝাইয়া বলবেন, ঠান্ডা মাথায় বলবেন। বলবেন যে ভাই, মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া কি হারাম? জেনা করা, চুরি করা হারাম, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা হারাম। এটা কি খালি আমার জন্য? এটা কি শুধু ইউনিয়ন আমিরের জন্য? এটা কি আমার এই শুধু মুরব্বীর জন্য? শুধু সাংবাদিকের জন্য? শুধু কৃষকের জন্য? শুধু জেলের জন্য? প্রত্যেক ইমানদারের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা হারাম, ভয় করা জায়েজ নাই। আমরা আজকে থেকে এক আল্লাহকে ভয় করি। যদি এক আল্লাহকে ভয় করি তাহলে আজকে থেকে আর আমরা কাউকে ভয়, আমরা ভয়কে জয়, ভয়কে জয়, ভয়কে জয় পারবেন ইনশাআল্লাহ। তাহলে ভয়কে জয় করতে হলে আমরা কোনো নালিশ দেব না। আমরা খালি এই আনিস ভাইকে বলবো না ভাই আমার হুমকি দিছে। আপনারা যদি কেউ হুমকি দেয়, যে হুমকি দেয় সে এখানে বাড়ির মালিক না ভাড়াটিয়া? আর আপনাকে যে হুমকি দিছে, আপনি যে এই এলাকায় থাকেন, আপনি কি বাড়ির মালিক না ভাড়াটিয়া? তাহলে সেও মালিক, আপনিও মালিক। জুলুম করাও যাবে না, জুলুম সহ্যও করা যাবে না। এই ফর্মুলায় যদি জাতি পরিচালিত হয় তাহলে দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে। কিন্তু যারা জুলুম করে তারা জুলুম করতেই আছে, এদেরকে ঠেকানোর জন্য কোনো লোক নাই। আর যারা মজলুম তারা জুলুম সহ্য করতেই আছে, তারা রুখে দাঁড়ানোর মতো যে পরিবেশ এটা তারা সৃষ্টি করতে পারে না। অবশ্য জুলাই একটা ব্যতিক্রমধর্মী বিপ্লব। আমার মনে হয় বিপ্লবের চাইতে অভ্যুত্থান বললেই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আমার কাছে মনে হয়। এখানে কয়েকটা স্লোগান ছিল, দেখেন, স্মরণ করেন আপনারা। প্রথম স্লোগানটা উঠেছিল মেধা না কোটা। আপনারা কোনটা চান? মেধা চান না কোটা চান? কোটা চান। এই কোটার কারণেই তো ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছিল যে লেখাপড়া না করেই কোটা ভিত্তিক চাকরি দিয়ে দেওয়া হবে। তাহলে আমাদের থাকলোটা কি? আমাদের লেখাপড়া করে যে মেধা তৈরি হবে, এই মেধার মূল্যায়ন তো হচ্ছে না। এই মেধার মূল্যায়ন না হয় বিক্ষোভের সূচনা হয়েছে। আচ্ছা, এখন আপনারা বলেন তো, এই যে বিভিন্ন জায়গায় নিয়োগ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পর্যন্ত নিয়োগ হয়েছে, এটা তো উচিত ছিল একটা কমিটি সেখানে থাকবে, তারা সেখানে তার ইন্টারভিউ নেবে, বিভিন্নভাবে তাদেরকে ঠিক করার পরে বিশ্ববিদ্যালয়ের উপযোগী একজন ভাইস চ্যান্সেলর হবে। কিন্তু এখন বর্তমান সরকার যে নিয়োগ দিচ্ছে, এটা কি মেধার ভিত্তিতে না কোটার ভিত্তিতে? কোটা মানে এই দলীয় কোটা, যে আমার দল বেশি পেয়েছে, সরকার গঠন করেছে, আমি যা বলবো সেটা এখানে চলবে। তাহলে বলবো যে সরকারের প্রথম দফা যেটা জুলাইতে ছাত্ররা চেয়েছিল, তাকে কবর দিয়ে একেবারে দাফন করে দেওয়া হয়েছে। যদি এভাবে চলতে থাকে, নির্বাচনের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রশাসক যেটা নিয়োগ করা হয়েছে, এখানে প্রতিনিধি নির্বাচিত হবে। সংবিধানের একটা ধারাই আছে, জনগণের কল্যাণকামী যেসব প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসিত হবে। কিন্তু এখন কি তা হচ্ছে? এখন দলকানা লোকদেরকে সেখানে ঢুকানো হচ্ছে। আমি দলকানা বলছি এই জন্য, ভোটে পাশ করতে পারে নাই, এখন তো মনে করছে যে আর করার তো কোনো কিছু সুযোগ নাই। এই জন্য এই লোকগুলাকে অন্ধ দৃষ্টিকোণ থেকে ওই সব জায়গায় নিয়োগ করছে যেখানে গেলে তাদের পকেটে কিছু টাকা আসতে পারে। এবং এরা যখন দলবল
জনবল নিয়ে শক্তিশালী হবে, তখন হয়তো মানে কিছুদিন পরে নির্বাচন আসবে। সেই নির্বাচনকে এই সমস্ত মাস্তানদেরকে নিয়ে আর এই সব কালো টাকা যেগুলো তারা অর্জন করবে, এই টাকা দিয়ে তারা সমাজে নির্বাচিত হওয়ার চেষ্টা করবে। তখন নির্বাচন হবে না, তখন মারামারি করে সেই গুন্ডামি যে চলেছিল ওই সময় মনে আছে আপনাদের, 10টা গুন্ডা নাকি, সরি হ্যাঁ, 10টা হুন্ডা 20টা গুন্ডা, ইলেকশন ঠান্ডা। এই ফর্মুলা আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এবং অতীতেও হয়েছে এগুলা। আচ্ছা, আর একটা স্লোগান দেখেন, সেখানে স্লোগান দেওয়া হয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস। তার মানে জাস্টিস ছিল না বাংলাদেশে। ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিচারের দৈন্যাস্য পর্যন্ত ছিল না, কোথাও ছিল না। এই সুবিচার প্রতিষ্ঠার জন্য ছাত্ররা, শুধু ছাত্র নয়, ছাত্র, শিক্ষক, শ্রমিক, আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু নেমে পড়েছিল। আমি দোয়া করি শুরুতেই যে সমস্ত শহীদ হয়েছেন এই জুলাই বিপ্লবে বা জুলাই অভ্যুত্থানে, যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা আহত হয়েছেন, এখনও বিভিন্ন জায়গায় চিকিৎসারত আছেন, সুস্থ হতে পারেননি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দ্রুত তাদেরকে সুস্থ করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা যারা উপস্থিত আছেন, আমি আপনাদের বিবেচনা করতে বলবো আর একটা স্লোগানের জন্য। যে স্লোগানটা তারা দিয়েছিল এটা বোধহয় ইউনিভার্সাল একটা স্লোগান, সেটা হলো এই, যুদ্ধ শেষ হয়নি। বলেন তো স্লোগানটা কি আপনারা? এটা আপনাদের মুখস্থ আছে, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি। আবু সাঈদ মুগ্ধ, কোনোদিনই যুদ্ধ শেষ হবে না। হক যতদিন প্রতিষ্ঠা না হবে, মানুষের ভিতরে যদি ইনসাফ প্রতিষ্ঠা যতদিন না হবে, এই যুদ্ধ চলতেই থাকবে। এই জন্য আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হবে না যুদ্ধ। প্রিয় ভাইয়েরা, আমি যে কথাগুলো বলে এখন আমার কথার মূল জায়গায় যেতে চাই, সেটা হলো দুটা ভোট হলো। জুলাইয়ের কথা আসলে ভোটের কথা অবশ্যই বলতে হবে। কয়টা ভোট হয়েছিল বলেন? একটা ছিল জাতীয় সংসদের, আরেকটা কি ছিল? গণভোটে। গণভোটে ভোট পড়েছিল প্রায় 70%, 70-এর কাছাকাছি। 70% ভোট যেটা দিল গণভোট, সেই গণভোটকে কি মানা হয়েছে? সরকারকে এটা মেনেছে? মানে নাই। তার মানে 70% মানে তো প্রায় তিন ভাগের 2 ভাগই বলা যায়, 3 ভাগের 2 ভাগেরও বেশি। এত লোক ভোট দেওয়ার পরে তাদের ভোটের সম্মান করা হলো না। তার মানে 70% লোককে অপমান করা হয়েছে, তাদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না। যে জাতি এবং যে সরকার মেজরিটি জনগণের ভোটের গুরুত্ব দিতে জানে না, দিতে পারে না, সে জাতি পৃথিবীতে কোনো জাতি হিসেবে অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয় না, যতক্ষণ পর্যন্ত এই ফর্মুলাকে চেঞ্জ না করা যাবে। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আপনারা বলতে বলতে মুখের ফেনা আপনাদের আমাদের পুরে উঠে গেল, কিন্তু মেজরিটি কি গ্রান্টেড হয়েছে? হলো না। একটা দেশ এভাবে চলতে পারে না। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে প্রশাসনে আপনি দেখেন কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি দুটো উদাহরণ দিই, সরি বেশি লম্বা করবো না, নামাজ 5টাতে, 5:15 বোধহয় জামাত, আমি নিয়ত করছি ওখানেই শেষ করে দিতে পারবো আশা করছি। তো আপনারা দেখেন যে বিশ্ববিদ্যালয়ের তো আছে একটা কথা যে সেখানে দিল না, একটু আগে বলেছি, ভোটে পরাজিত যে হয় আর ভোটে যে পাশ করে, মর্যাদা তো যে পাশ করেছে তারই তো হওয়ার কথা। কিন্তু আপনি আজকে বাংলাদেশের চিত্র দেখেন, যেখানে এমপি আছে আমাদের মোল্লা ভাই, আমাদের আব্দুল কাদের মোল্লা ভাই ছিল, তো উনি চলে গেছেন, আল্লাহ তাকে শাহাদত কবুল করুন। আমাদের আর এক মোল্লা ভাই, ওই ফরিদপুর একই জায়গার লোক, তো এই মোল্লা ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তো আমি বলতে চাচ্ছি যে এই যে আমাদের বাংলাদেশের এই যে অভ্যাস, এই অভ্যাসটা বন্ধ করা উচিত, তা না হলে আগামী দিনে গণতন্ত্রের কোনো মূল্য হবে না। যেমন ধরেন, আমি যে কথাটা বলতে চাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জের একটা উদাহরণ দিতে চাই।
চাঁপাইনবাবগঞ্জে তিনটা সংসদ আসন, এই 3টা আসনই বাংলাদেশ জামাত ইসলামী পেয়েছে আলহামদুলিল্লাহ। সেখানে 3টা আসনই জামাত পেয়েছে। আর ওখানে লড়াই করে ফেল করেছিল, আপনারা অনেকেই নাম জানেন, চিনেন, হারুন সাহেব। সেই হারুন সাহেব ৬২,০০০ ভোটে পরাজিত হয়েছে। এখন কিছুদিন পরে বর্তমান সরকার ওই হারুনকে ওই জেলার কি করেছে, জেলা প্রশাসক করেছে, মাথায় উঠাই দিচ্ছে। এখন আপনারা বলেন, দ্বন্দ্ব যে শুরু হলো, এটা তো এখান থেকেই দ্বন্দ্ব শুরু হবে। সরকার নিজেই দ্বন্দ্ব শুরু করার একটা ষড়যন্ত্র করছে বলে মনে হয়। এটা কেন করা হলো? আমাদের আমিরে জামাত ঢাকা 15তে নির্বাচিত হয়েছেন, আমি খবরটা শুনলাম, পরে যাচাই করেছি কোটা সঠিক। একটা কলেজের সভাপতি করতে হয়, কলেজ পরিচালনার জন্য একটা সভাপতি লাগে না? সেই সভাপতি করার জন্য সেখানে ডিও লেটার একটা দিতে হয় এমপি সাহেব। তো এই ডিও লেটার শেষ পর্যন্ত কে দিল? ওইখানে আমিরে জামাতের সাথে ভোটে যিনি পরাজিত হয়েছেন তার স্বাক্ষরে সেই ডিও লেটার দিয়ে প্রশাসন ওখানে মানে একজন সভাপতি নির্বাচিত করেছে। আমিরে জামাতের ডিও লেটার কোনো তোয়াক্কা তারা করে না। তো সংসদ সদস্যদের যারা গুরুত্ব দেয় না, ফেল পড়া লোকদের যারা গুরুত্ব দিতে চায়, তারা তো পরাজিত মানসিকতার লোক, পরাজিত মানসিকতার দল হিসাবে চিহ্নিত হয়ে থাকবে জাতির সামনে। আমারটাও আমি বলি, আমারটা বাদ দেবো কেন? আমারও তো হক আছে। আমার এলাকায় ওখানে একটা কলেজের কাজের উদ্বোধন হবে। সরি, আমি এগুলো যেতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা যত সুন্দর সুন্দর কথা বলেছেন, এই সুন্দর কথাগুলো কত অসুন্দর কাজ দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেইটাই চিত্রটা তুলে ধরার জন্য। এখন কলেজের মানে বিল্ডিং উদ্বোধন হবে, কাজ শুরু হবে। সেখানে এটা তানোর উপজেলা, গোদাগাড়ি তানোর আমার উপজেলায়, সেই তানোর উপজেলায় একটা কলেজ উদ্বোধন হবে। সেখানে এমপি হিসাবে আমাকে উদ্বোধন করার কোনো চিন্তাই তাদের মনে ছিল না। তারা ওখানে বাদ দিয়ে তাদের যে মহিলা এমপির কিন্তু কোনো এলাকা নাই, আপনার বোধহয় জানেন। কনস্টিটিউশনালি দে হ্যাভ নো এনি কনস্টিটিউয়েন্সি, মানে গোটা বাংলাদেশি তাদের। তো এই সংরক্ষিত আসনের একজন এমপিকে দিয়ে তারা সেটা ওখানে মানে উদ্বোধন করার চেষ্টা করছে। আপনারাই বলেন, এটা কি সংসদ সদস্যদের অবমাননা করা হয় না? আমি বললাম যে ঠিক আছে, যদি তারা করতেই চাই, আমি বিভাগীয় কমিশনারকে বলেছি, জেলা ডিসিকে বলেছি, আর ইউনিকে তো বলতেই আছি যে যদি আপনারা তাকে সম্মান দিতে চান, তারা আসতেই চায়, ঠিক আছে, সেখানকার লোকাল এমপি প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথি হিসাবে তারা অনির্বাচিত সংরক্ষিত আসন হতে তারা এখানে বিশেষ অতিথি হিসাবে আসবে, কোনো অসুবিধা হবে না, একটা সমন্বয় হতে পারে। কিন্তু তারা সেটাও গ্রহণ করে নাই। তো যারা এইভাবে অনিয়মের রাজত্ব শুরু করেছে, তারা দেশটাকে ভালো করে চালাতে পারবে? আমি বলেছিলাম, গণভোট 70% লোককে যারা অপমান করেছে, আমি মনে করি যতদিন গণভোটের এই রায় তারা মেনে না নিবে, ততদিন এই গণরোষে তারা থাকবে। জনগণ তাদের পক্ষে কখনোই মতামত দিবে বলে আমরা বিশ্বাস করি না।